জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। নিজেদের স্বার্থে একটা গোষ্ঠী তদবির বাণিজ্য করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান কোনোভাবে ভুলতে দেয়া যাবে না। সকালে রাজধানীতে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম আয়োজিত প্রীতি সমাবেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আত্মীয় ও দলীয় কোটার কারণে উত্তরবঙ্গ শোষিত হয়েছে। ২৪-এর চেতনাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। সার্জিস আলম বলেন, শেখ পরিবারের নামে দেশের বিভিন্ন অঞ্চলে অনেক ইনস্টিটিউট হলেও উত্তরাঞ্চলে উল্লেখযোগ্য কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। আজকে দক্ষিণের একটা পৌরসভা যে বাজেট পেয়েছে, উত্তরের একটা জেলা সে বাজেট পায়নি অর্থনৈতিক উন্নয়নে। গোপালী কোটা, পরিবার কোটা, আত্মীয় স্বজন কোটা, তেলবাজি কোটা, লীগ কোটা, এরকম অসংখ্য কোটায় এই পুরো উত্তরবঙ্গ বলতে আমরা যা বুঝি, পুরো উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে। যদি আমরা সৎ, যোগ্য, দক্ষ, দুর্নীতিমুক্ত আমরা মানুষ বসাতে না পারি, তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবার সাথে জামাত ইসলামী ঐক্যবদ্ধ। সিলেটে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে এমন মন্তব্য করেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, হত্যাকারীরা গর্তে ঢুকে গেছে আর বিদেশে বসে দেশের শান্তি নষ্টের চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আমরা ধারণা করেছিলাম তারা সবক নেবেন আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা দিবেন না, কিন্তু কয়লা দইলে যে ময়লা যায় না। ওরা নিজেরা শান্তিতে নাই, বাংলাদেশকেও শান্তিতে থাকতে দিবে না। দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। ভারতের সাথে সম্পর্কের ছায়া দুদেশের স্বার্থেই দূর করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার সকালে রাজধানীর গুলশানে শব্দদূষণ নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রিজওয়ানা হাসান বলেন, ডিসেম্বরের মধ্যে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালাকে আইনে রূপান্তর করে গেজেট প্রকাশ করা হবে। এই আইনের মাধ্যমে পুলিশকে ক্ষমতা দেওয়া হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, রাজধানীতে যতগুলো সোসাইটি আছে তাদের পর্যায়ক্রমে প্রশিক্ষণের আওতায় আনা হবে। শব্দদূষণের কারণে মানুষ মানসিকভাবে অস্থির হয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে অস্থির প্রজন্ম। এ সময় সংস্কারের কাজ শেষ হলে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন বলেও জানান রিজওয়ানা হাসান। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? উড ইউ প্লিজ আনসার? তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদেরকে দিয়েছে? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে 53 বছর? রাজধানী ঢাকার শব্দদূষণ, বায়ু দূষণ রোধে জরুরি কর্মপরিকল্পনা গ্রহণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন জনভাষ্য ও ইআরকি। শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে ছোট বড় প্ল্যাকার্ড হাতে পরিবেশ দূষণের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়। দূষণ রোধে বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরা হয়। এ সময় বক্তারা বলেন, পরিবেশ দূষণের দায় শুধু জনগণের নয়, সরকারকেও নিতে হবে। পরিবেশের জন্য হুমকি এমন প্রকল্পগুলো পর্যালোচনার দাবি জানান তারা। বলেন, দূষণ প্রতিরোধে নীতি নির্ধারণী পর্যায়ের সম্মিলিত সহযোগিতার প্রয়োজন। শব্দ দূষণের মাত্রা, বায়ু দূষণের মাত্রা, আজকে ট্রাফিক জ্যাম, রাস্তায় যেভাবে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, এই শহর আসলেই বাসযোগ্য কিনা এটা একটা বড় প্রশ্ন। আমাদের আগামী প্রজন্মের জন্য আমাদের সুন্দর পৃথিবী গড়ে তুলতে হবে এবং আমরা যেন তাদের কাছে যেন দায়বদ্ধ থাকি, সেভাবে আমরা আমাদের জীবনযাপনগুলো আমাদের করতে হবে। প্রথম নিউজ হওয়া উচিত যে আজকে বায়ু দূষণে কয়জন মানুষ আক্রান্ত হলো, কয়জন মানুষ মারা যাচ্ছে, এবং আপনি নিজে যে লিখছেন আপনি আজকে কি পরিমাণে বিষ নিঃশ্বাসের সাথে নিচ্ছেন এই নিউজটা লেখার সময়। প্রহসনমূলক বিস্ফোরক মামলার কারণে
68 জন বিডিআর সদস্য 16 বছর ধরে বিচার বহির্ভূতভাবে কারাবন্দী আছেন বলে দাবি করেন ভুক্তভোগী বিডিআর পরিবারের সদস্যরা। তারা বলেন, শেখ হাসিনা সরকারের দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখার নীল নকশার প্রথম ষড়যন্ত্র ছিল পিলখানা হত্যাকাণ্ড। 8 দফা দাবি নিয়ে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ সময় হত্যা ও বিস্ফোরক মামলা প্রত্যাহার ও রায় বাতিল করা, নিরপরাধ কারাবন্দীদের মুক্তির দাবি, 25 ও 26 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণার দাবি জানানো হয়। ভুক্তভোগী পরিবারগুলো বলেন, অর্ধশতাধিক বিডিআর সদস্য অমানবিক রিমান্ড দেয়ায় মৃত্যুবরণ করেছেন। এছাড়া নিরপরাধ পরিবারগুলো স্বজন হারিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেন সকল প্রকার মামলা থেকে অব্যাহতি পেয়ে যেন পুনরায় আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং তার সাথে সাথে তাদেরকে জামিনের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি দিয়ে পুনরায় যেন তাদের সম্মান ফিরিয়ে দিয়ে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়। নিরীহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে যে মৃত্যুগুলো হয়েছে তার সঠিক তথ্য উদ্ঘাটন করতে হবে এবং দোষীদের, প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। বিডিআরের ইস্যুতে সরকার কোন জায়গায় আটকে আছে ওই জায়গাটা আমাদেরকে স্পষ্ট করুক, আমরা তার বিরুদ্ধে লড়াই করব। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কেন দিতে হলো? একই সঙ্গে আজকে যে আপনারা আয়না ঘরের কথা বলেন না, এই আয়না ঘরের মতো তখনও ঘর ছিল। এই আয়না ঘরে কেন নিয়ে যাওয়া হয়েছে ছেলেদেরকে? কেন নিয়ে যাওয়া হয়েছে মিলিটারিদেরকে? এই আয়না ঘরে কেন নিয়ে যাওয়া হয়েছে আমাদের রাজনৈতিক নেতা কর্মীদেরকে? একটাই উদ্দেশ্য ছিল যে তাদেরকে ভয় পাইয়ে দেওয়া, তাদেরকে শেষ করা, তাদেরকে ধ্বংস করে দেওয়া। কেন? একজন ব্যক্তির ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য। হাসিনার ক্ষমতাকে চিরস্থায়ী করতে হবে, সেই জন্যই তাকে তারা নিয়ে এইভাবে করেছে, তাই না? তো এই বিষয় দুটি কথা দিয়ে শুরু করেছিলাম আর কি, যে গণতন্ত্র কথা আমরা বলছি, সেই গণতন্ত্রকে কিন্তু আপনার এটা শুধুমাত্র একটা আপনার কথার কথা নয়, এটা একটা কালচার, এটা একটা সংস্কৃতি। আমি কিভাবে কথা বলবো, আমি আমার প্রতিবেশীর সঙ্গে কিভাবে কথা বলবো, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে কথা বলবো, সেই বিষয়গুলোকে আমাকে গণতন্ত্রের মধ্যে দিয়ে শিখতে হবে। গণতন্ত্র মানে যদি এই হয় যে আওয়ামী লীগ করলে তাকে গলা কেটে ফেলো আর বিএনপি করলে তার মুন্ডচ্ছেদ করো, তাহলে সেটা কিন্তু গণতন্ত্র নয়। গণতন্ত্র হচ্ছে পরমত সহিষ্ণুতা। তোমার কথা বলার অধিকার আছে, আমার বিরুদ্ধেও কথা বলার অধিকার আছে, কিন্তু আমি সেটাকে রক্ষা করবো। এটি হচ্ছে গণতন্ত্র। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আপনাদের সামনে এখন অনেক কাজ। অনেকে মনে করেছেন যে হাসিনা পালিয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। না, কিছুক্ষণ আগে আমাদের সুলতান সাউদ্দিন টিকু বলছিলেন যে আমাদের এই আন্দোলন চলবে নির্বাচন পর্যন্ত। না না, এই নির্বাচনের পরে আরো বহুদিন, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রকে আমরা একটা সংস্কৃতিতে পরিণত করতে পারবো, কালচারে পরিণত করতে পারবো, এটা একটা ব্যবস্থা হয়ে দাঁড়াবে, ওই জায়গায় গিয়ে আমাদেরকে পৌঁছতে হবে। তাই আমাদের কাজ অনেক বেশি আছে। আসুন আজকের দিনে আমরা এই শপথ নিই, যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এই শপথ আজকে গ্রহণ করি যে আমরা নিজেদেরকে গড়ে তুলব এই দেশের উপযোগী রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে, গণতন্ত্রের একজন কর্মী হিসাবে, বিএনপির একজন কর্মী হিসাবে, আর সেই সঙ্গে আমাদের নেতা আমাদের তারেক রহমান সাহেবের কর্মী হিসাবে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 রেকর্ড করা হয়েছে। জেলায় শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসে প্রান্তিক জনজীবনে নেমেছে দুর্ভোগ। চুয়াডাঙ্গায়ও চলছে শীতের দাপট। প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে ঘরের বাইরে বের হচ্ছেন কর্মজীবীরা। কুমিল্লা জুড়ে জেঁকে বসেছে শীত। 2 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। কুয়াশার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের গতি নেমেছে অর্ধেকে। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এদিকে ঘন কুয়াশার কারণে 6.5 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 9টায় স্বাভাবিক হয়েছে পাটুরিয়া দৌলদিয়া নৌপথে ফেরি চলাচল। 2 পারে আটকে পড়া যানবাহনগুলো পারাপার শুরু করেছে।
এদিকে ঢাকায় 15 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ ও আগামীকাল আবহাওয়া অপরিবর্তিত থাকবে। শৈত্যপ্রবাহ না পড়লেও ঢাকায় তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আপনার পঞ্চগড়ে, তেঁতুলিয়াতে, রাজশাহী এবং চুয়াডাঙ্গা তাপমাত্রা 10 নিচে নেমে গেছে। এই জন্য আমরা আজকে বছরের প্রথমেই আজকে আমরা মৃদু শৈত্যপ্রবাহ ঘোষণা দিয়েছি, বিশেষ করে এই 4টা ডিস্ট্রিক্টে। এটার ব্যাপ্তি আরও বেড়ে যেতে পারে আগামীকালে এবং পরশু। তবে যেটা হচ্ছে তাপমাত্রা আপাতত ওই রকম কমবে না, হয়তো আগামীকাল পরশু হয়তো আপনার সামান্য একটু কমতে পারে। তবে যেটা হবে পরশুদিন থেকে তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। শীত মৌসুমের শুরু থেকেই সমুদ্র ও পাহাড়ের অনাবিল সৌন্দর্যের টানে কক্সবাজারমুখী পর্যটকরা। শান্ত সাগরে গা ভেজানোর পাশাপাশি দর্শনীয় স্থানে বেড়েছে পর্যটকদের বিচরণ। এ নিয়ে মূলত সাপ্তাহিক ছুটির দিনে আমাদের পর্যটকদের আগমন কেমন বেড়েছে কিনা সে বিষয়ে জানাবেন। মূলত নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন সেখানকার এই পর্যটকদের বিচরণ কেমন এবং ব্যবসায়ীরা কি বলছেন। হাসিফ, শীত মৌসুম কিন্তু আলাদা একটি রূপ লাবণ্য নিয়ে পর্যটকদের সামনে হাজির হয় কক্সবাজার, এবং আমরা দেখছি যে মৌসুমের শুরু থেকে প্রচুর পর্যটক কক্সবাজার এসছেন। এবং আজকের কথা যদি বলি, সকাল থেকে সৈকতের 3টি পয়েন্টে একেবারে লোকারণ্য হয়েছে বলা যায়। এবং এই মুহূর্তের চিত্র যদি দেখাই, আসলে সূর্য কিছুক্ষণ আগেই সূর্য অস্তমিত হয়েছে এবং আমরা দেখছি যে পুরো সৈকত জুড়েই কিন্তু প্রচুর মানুষের উপস্থিতি আছে। এই উপস্থিতি শুধু আমরা আছি সুগন্ধা পয়েন্টে, এই সুগন্ধা পয়েন্ট না, এখানে যে কলাতলি কিংবা লাবণী পয়েন্ট আছে সবখানেই কিন্তু পর্যটকদের অবাধ বিচরণ চোখে পড়ছে। এবং আমরা এই যে পর্যটকদের উপস্থিতি বেড়েছে, এটির কারণে এখানকার যে স্থানীয় ব্যবসা বাণিজ্য রয়েছে সব খাতেই কিন্তু চাঙা বাপ এসেছে। এবং আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে যে তারকা মানের হোটেলগুলো রয়েছে সেখানে প্রায় 100% কক্ষ বুকিং রয়েছে, এবং মাঝারি মানের যে হোটেল সেখানে 80 থেকে 90% পর্যন্ত কক্ষ কিন্তু বুকিং রয়েছে। এই যে বিপুল মানুষের উপস্থিতি, এটির কারণে তাদের যে ব্যবসা বাণিজ্যের সুদিন এসেছে, এই সুদিনটা তারা আরো পুরো মৌসুম জুড়েই থাকবে। বিশেষ করে মার্চ পর্যন্ত পর্যটন মৌসুম ধরা হয়, সেই সময়টা পর্যন্ত এই চাপটা থাকবে বলে তারা আশা করছেন এবং সেভাবেই কিন্তু তারা প্রস্তুতি নিয়েছিলেন। আমরা দেখেছি যে এখানে মৌসুমের শুরুতে আসলে সেন্ট মার্টিনে যাওয়ার, কক্সবাজারে যারা ভ্রমণে আসেন তাদের একটি অধিকাংশের একটি ইচ্ছে থাকে সেন্ট মার্টিন ভ্রমণের। সেই ভ্রমণের সুযোগটি কিন্তু মৌসুমের শুরুতে অনেকে পাননি, এবং বর্তমানে কিছুদিন আগে কিন্তু সেন্ট মার্টিন যাওয়ার সুযোগটিও তৈরি হয়েছে। এখন পর্যন্ত প্রতিদিন 2000 করে পর্যটক সেন্ট মার্টিন দ্বীপটিতে ভ্রমণের জন্য সুযোগ পাচ্ছেন, এবং এই যে ভ্রমণের সুযোগ, এটির কারণেও পর্যটকের কক্সবাজার আগমনের সংখ্যাটা আরো বেড়েছে বলে আমরা এখানকার যারা হোটেল ব্যবসায়ী আছে কিংবা পর্যটকরা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং এখানে সার্বিক যে পরিস্থিতি, ব্যাপক পর্যটক উপস্থিতি, হোটেল মোটেল থেকে শুরু করে এখানে যে পরিবহন খাত রয়েছে সবখানেই কিন্তু একটা স্বস্তি, আনন্দমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। হাসিব, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজারের পর্যটন নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মনতোষ। চিরবিদায় নিয়েছেন ধ্রুপদী প্রেমের কবি হেলাল হাফিজ। রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি। এ নিয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিদ সাদ। কবির ভক্ত স্বজনরা ভিড় করছেন নিশ্চয়, কি বলছেন তারা? তাকে শেষ শ্রদ্ধা জানানোর কোনো আনুষ্ঠানিকতা থাকছে কিনা? হাসিফ, যেমনটি বলছিলেন, প্রেম দ্রোহের কবি হেলাল হাফিজ, তার চির প্রয়াণ ঘটেছে। এই মুহূর্তে তার মরদেহ রাখা হয়েছে বিএসএমএমইউতে। বিএসএমএমইউর ঠিক পাশেই শাহবাগের একটি হোস্টেল হোমস যেটি, সেখানে মূলত তিনি বাথরুমে থাকা অবস্থায় কিন্তু তিনি পড়ে যান এবং তার মাথায় রক্তক্ষরণ হয়, এবং সেখান থেকেই তাকে কিন্তু বিএসএমএমইউতে নিয়ে আসলে এখানকার কর্তব্যরত যে চিকিৎসক ছিলেন তিনি তাকে কিন্তু মৃত ঘোষণা করেন। এবং তিনি এখানে আসার পরই কিন্তু যার ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা কিন্তু এখানে ছুটে এসেছেন তাকে শেষ একবার দেখার জন্য। সেই সাথে সাথে তার পরিবারের সদস্য যারা ছিলেন তারাও কিন্তু এখানে আস্তে আস্তে করে আসতে শুরু করেছেন। তার যিনি ভাই রয়েছেন তারা মূলত
মূলত জানাবেন যে আগামীকালকে তাকে মূলত কোথায় দাফন করা হবে, তার জানাজা কোথায় হবে। তবে বাংলা একাডেমি থেকে একটা প্রস্তাব এসেছে যে সেখানে তাকে নিয়ে যাওয়া হবে কিনা, তবে প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হবে কিনা সেই বিষয়টি নিয়ে একটু দ্বিমত রয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি যে মূলত তাকে কোথায় নিয়ে যাওয়া হবে, তার মরদেহ কোথায় দাফন করা হবে বা তার জানাজার বিষয়টা নিয়ে কিন্তু এখনো বিশেষ কোনো কিছু জানা যায়নি। তবে এখানে যারা ভক্ত অনুরাগী আছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন, সেই সাথে সাথে কবির সাথে যারা এতদিন ছিলেন তারাও কিন্তু তাদের যে মনের অভিব্যক্তি সেগুলো প্রকাশ করেছেন। কবির সাথে শেষ যে স্মৃতিচারণ সেটিও কিন্তু তারা করেছেন। আমরা দেখছি কিছুক্ষণ পরে কিন্তু এখানে একটি আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং হবে, যেখানে হয়তো জানানো হবে যে আগামীকালকে কোথায় কবিকে শায়িত করা হবে সেই বিষয়টি সম্পর্কে কিন্তু এই প্রেস ব্রিফিংটির মাধ্যমে জানানো হবে। তবে যারা কবির খুবই কাছে ছিলেন এতদিন তারা যেমনটি বলছেন যে কবি দীর্ঘদিন ধরে কিন্তু গ্লোকোমা, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে কিন্তু তিনি আক্রান্ত ছিলেন এবং শেষ যে 5-6 মাস সেখানে কিন্তু তিনি তার জীবন নিয়ে একটি হতাশার মধ্যে ছিলেন, তিনি একাকিত্বে ভুগছিলেন। তিনি আদতে এই পৃথিবীতে তার আর যে থাকা সেটির ইচ্ছা কিন্তু তার অনেকাংশে চলে গিয়েছিল। এটি কিন্তু তার আশেপাশে যারা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন, তারা বলেছেন। আমরা একটু চলে যেতে চাই, যে মূল ব্রিফিংটি হচ্ছে সেই ব্রিফিংটিতে আমরা একটু চলে যেতে চাই। কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, তিনি ঠিকভাবে কথা বলতে পারতেন না এবং তিনি হাঁটতে পারতেন না ঠিক মতো। তো তার শরীরের বেশ নাজুক অবস্থায় চলে যায়। তো বহুবার তাকে তাগাদা দেওয়া হয় যে আপনি হসপিটালে অ্যাডমিট হন, কিন্তু তিনি রাজি হননি। তিনি বারবার বলেছেন যে আই ওয়ান্ট টু কুইট। তো একাকিত্ব এবং শরীরের করুণ পরিণতি তাকে এই ধরনের কথাবার্তা বলতে বাধ্য করে, যেটা আমাদেরকে তখন থেকেই ব্যথিত করছিল। কিন্তু শেষমেশ আজকে দুপুরে তিনি ওয়াশরুমে পড়ে যান এবং তিনি মাথায় আঘাত পান। তো তৎক্ষণাৎ অন্যান্য হোস্টেলের মেম্বার যারা ছিলেন তারা অ্যাম্বুলেন্সে করে পিজি হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে আসেন এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি 2:40-এর দিকে মারা যান। হোস্টেলে তিনি রুমে একা থাকতেন, কিন্তু তার ব্যক্তিগত পরিচর্যাকারী হিসেবে আমি ছিলাম, প্রায় 3 বছর ধরে ছিলাম। করোনা পরবর্তী সময়ে তিনি এই রাজধানীর সুপার হোস্টেল তিনি বেছে নেন থাকার জন্য। মাঝে মাঝে তিনি হোস্টেলের লবিতে নামতেন, কিন্তু সেভাবে কোনো লেখালেখি তিনি আর করতেন না। লেখালেখি তিনি বন্ধ করে দিয়েছেন আরও অনেক আগেই। আমরা অনেকে বলেছি যে আপনি আমাদের জন্য আরও 2-1 পাতা কবিতা লেখেন, কিন্তু তিনি বলছেন যে তিনি টায়ার্ড, তিনি আর পারছেন না। তো প্রেস ক্লাব তার দাফন কাফনের এবং শেষকৃত্যের দায়িত্ব নিয়েছে। সেখানে একটা জানাজা হবে এবং পরবর্তীতে বাংলা একাডেমিতে একটা জানাজা হবে এবং তারপরে সর্বশেষ তার যে দেশের বাড়ি নেত্রকোনা সেখানে একটা জানাজার ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ। চিরবিদায় নিয়েছেন হেলাল হাফিজ। সেখানে যুক্ত ছিলাম বঙ্গবন্ধু বিএসএমইউ হাসপাতাল থেকে। আগামীর বাংলাদেশ গড়ে তুলতে তরুণীদের মানব সম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষমতায়নের মাধ্যমে তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কেও সচেতন করতে হবে। রাজধানীর একটি হোটেলে আগামীর বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা মূলত বিবাহিত দম্পতি ও গর্ভবতী নারীদের অধিকার বলে বিবেচিত হয়, যার ফলে বয়সন্ধিকালীন ও অবিবাহিত তরুণীরা যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক তথ্য সেবা পেতে লজ্জা পান। এছাড়াও প্রতিবন্ধী যৌনকর্মী, গ্রামীণ তরুণ সমাজ, HIV পজিটিভ মানুষেরা এসব সেবা পেতে নানা ধরনের বঞ্চনার শিকার হয়। এসব সংকট মোকাবেলার পাশাপাশি তরুণ ও যুবকদের শারীরিক ও মানসিক সেবা নিশ্চিতে বিদ্যমান ও আইন ও বিধিবিধানে পরিবর্তন আনা জরুরি। তবে তার চেয়েও বেশি জরুরি বাংলাদেশের স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো। যদিও বিশ্বের স্বাস্থ্য খাতে সর্বনিম্ন বরাদ্দের দিক থেকে শীর্ষে দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ, যা কিশোর, তরুণ ও যুবকদের স্বাস্থ্যসেবা ব্যাহত করছে বলে মত নাগরিক উদ্যোক্তাদের। তরুণ প্রজন্মের সুস্বাস্থ্য
ওভারঅল বাংলাদেশের সুস্বাস্থ্য যদি নিশ্চিত করতে হয় তাহলে তো আসলে স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করতে হবে। বিষয়টা কিন্তু খুবই দুঃখের যে বাংলাদেশ হচ্ছে শুধু দক্ষিণ এশিয়ায় না, এশিয়ায়ও না, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে দ্বিতীয় দেশ যেটা স্বাস্থ্য খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয়। আমাদের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে বিভিন্নভাবে বিভাজিত। সুন্দরবন রক্ষার প্রয়োজন, গাছ রক্ষার প্রয়োজন, এই যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিটা, এটা রাষ্ট্রকে নির্মাণ করতে হবে। এটা যদি রাষ্ট্র নির্মাণ করতে পারে একজন নারীর মধ্যে, একজন পুরুষের মধ্যে, তাহলে হচ্ছে যৌন স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, এই বিষয়গুলোর গুরুত্ব, এই বিষয়গুলোকে আমরা কিভাবে পরিচর্যা করব, এই বিষয়গুলোকে আমি কিভাবে সংরক্ষণ করব, সেটি উঠে আসবে। 2030 সালের মধ্যে বাংলাদেশ থেকে নারীদের প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে অনুষ্ঠিত হলো দুদিনের আন্তর্জাতিক সম্মেলন। রাজধানীর বিআইসিসি কনভেনশন সেন্টারে ইন্টারন্যাশনাল সোসাইটি অবস্টেট্রিক অব ফিস্টুলা সার্জন আয়োজিত সম্মেলনে 35টি দেশের 5 শতাধিক চিকিৎসক, বিশেষজ্ঞ ও গবেষক অংশ নেন। প্রতি বছর আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার কিছু অঞ্চলে প্রায় 10 লাখ নারী আক্রান্ত হন এ রোগে। প্রসবজনিত ফিস্টুলায় আক্রান্ত নারীরা শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ক্ষতির শিকার হন। তাদের চিকিৎসায় চিকিৎসকদের প্রশিক্ষণের পাশাপাশি রোগীর পুনর্বাসনের বিষয়ে আলোচনা করেন আলোচকরা। সচেতনতা সৃষ্টির নানা কৌশলের পাশাপাশি সার্জন ও রোগীদের সুরক্ষায় কথা বলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও আইনজীবীরা। সর্বোপরি এই রোগের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গড়তে এই নবম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন। ফিস্টুলা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, আর যে সমস্ত রোগীরা ফিস্টুলায় ভুগছে তাদেরকে কিভাবে আমরা চিকিৎসা করে ভালো করতে পারি। এই সেশনগুলোতে প্রত্যেকটা রিজনের কি পরিস্থিতি কি, তাদের চ্যালেঞ্জ কি এবং উত্তরণের উপায় কি, সেটা নিয়ে কথা বলছে। অবস্টেট্রিক ফিস্টুলার মধ্যে কতগুলো আছে যে এত ডিফিকাল্ট ফিস্টুলা, যেগুলো নাকি সহজেই অপারেশন করে ভালো করা যায় না, সেগুলোর জন্য আমরা কি অন্য কি করতে পারি। এখন আমাদের এখানে যে সমস্ত ফিস্টুলা অপারেশন হওয়ার পরেও একটু একটু করে ঝরছে, সেগুলোতে থেকে আমরা অনেক কিছু শিখে আমরা সেগুলো শুরু করতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের গোল্ডেন জুবলি ও গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই রিইউনিয়নটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নিজেদের হয়ে স্মৃতিচারণ করেন প্রাক্তনীরা। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এবিএম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ভাষা উৎসব 2024। 2 দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাষা বিষয়ক সংগঠন ল্যাঙ্গুয়েজ ক্লাব। প্রথম দিনের উৎসবে অংশ নেয় দেশের 11টি বিশ্ববিদ্যালয়ের 250 জন শিক্ষার্থী। 5টি ভাষায় প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ছিল বাংলা, ইংরেজি, জাপানি, ফ্রান্স, স্প্যানিশ ভাষায় শব্দ, গল্প, কৃত্য, সাহিত্য ও ব্যাকরণ ব্যঞ্জন। এছাড়া দ্বিতীয় রাউন্ডে ফিউশনের আয়োজন থাকে শিক্ষার্থীদের জন্য। এমন উৎসবে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত আগত শিক্ষার্থীরা। আয়োজকরা জানায়, ভাষা চর্চায় নিজেদের দক্ষতা বাড়াতে এমন আয়োজন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ ক্লাব 2018 সালে প্রতিষ্ঠার পর থেকে ভাষা নিয়ে কাজ করে যাচ্ছে। তো আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার্থীদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা। একটা শিক্ষার্থী যেন একজন কৃষক থেকে শুরু করে ফরেন ক্লায়েন্ট, কর্পোরেট লাইফ, সব জায়গায় যেন সে কমিউনিকেশন করতে পারে। সে যেন ডিল করতে পারে যে সে তার পিএইচডি সুপারভাইজারের সাথে কীভাবে কথা বলবে, কীভাবে তাকে মেইল করবে, কীভাবে তাকে অ্যাপ্রোচ করবে। তো আমরা মূলত এই জিনিসগুলোকে ফোকাস করে আগাচ্ছি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তারা শ্রমিকদের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খালেদ হাসান জুম্মন। প্রধান অতিথি হিসাবে ছিলেন সংগঠনের জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ রমজান আলী। বক্তারা বলেন, অতীতে রাজনৈতিক দলগুলো শ্রমিকদের সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছে, যা আর মেনে নেওয়া হবে না। টাঙ্গাইলের বাসাইলে পারিবারিক কলহের জেরে 2 বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।
পরিবারের দাবি, শুক্রবার রাত ৩টার পর থেকে বাসাইল পৌর এলাকার বাসিন্দা ইব্রাহিমের ২ বছরের শিশু সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ভোরে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে দেখতে পায় তার বাবা। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের পর শিশুটির মা হীরা বেগমকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে পানিতে ফেলে হত্যার দায় স্বীকার করেছেন হীরা বেগম। শীর্ষ ওলামায়ে কেরামের বিরুদ্ধে তবলিগ জামাতের সাদপন্থীদের করা ৫০০ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছে ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতা বাংলাদেশ। প্রতিবাদী বিক্ষোভ সমাবেশে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে ছাত্র ও তবলিগের সাথীদের ওপর হামলার দ্রুত বিচারের দাবি করেন তারা। শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররম মসজিদের সামনে কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, আলেমদের হয়রানি করতে মিথ্যা মানহানির মামলা দিয়েছে মাওলানা সাদের অনুসারীরা। আসন্ন বিশ্ব ইজতেমা ঘিরে কেউ ষড়যন্ত্র করলে তা আলেম সমাজ রুখে দিবে বলেও হুঁশিয়ারি করেন তারা। সমাবেশ শেষে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা। গাজায় যুদ্ধবিরতি কার্যকরে প্রস্তুত ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এমন বার্তা দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জ্যাক সুলিভান। সুলিভানের বরাত দিয়ে মার্কিন বিভিন্ন গণমাধ্যম বলছে, হামাস আর ইসরায়েল যুদ্ধবিরতির খুব কাছে। আলোচনা অনুযায়ী ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে। এ সময় হামাস ৩০ জন বন্দীকে মুক্ত করবে, ইসরায়েলও ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করবে আর গাজায় ত্রাণ প্রবেশের পথ খুলে দেবে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই গাজায় নির্মম হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। বৃহস্পতিবার একদিনে ইসরায়েলি হামলায় পুরো উপত্যকায় অর্ধশতাধিক মানুষের প্রাণ গেছে। এরই মধ্যে ঐতিহাসিক শরণার্থী শিবিরগুলোর একটি নুসেইরাত ক্যাম্পে আশ্রয় নেয় অন্তত ৩০ বেসামরিক ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। এদিকে গেল ৩ দিন ধরে সিরিয়া জুড়ে একের পর এক ইসরায়েলি হামলায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। যদিও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ঝুঁকি এড়াতে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এছাড়া সিরিয়ায় চলমান সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনায় যোগ দিতে জর্ডান পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অবিলম্বে সিরিয়া থেকে মার্কিন নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে চলমান অস্থিরতা থেকে পরিত্রাণ ও সিরিয়া অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়াতে চলতি সপ্তাহে জর্ডানের আয়োজনে সিরিয়া ক্রাইসিস সামিটে অংশ নিতে যাচ্ছে সৌদি আরব, ইরাক, লেবানন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের প্রতিনিধি দল। ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে আগুনে এক শিশুসহ অন্তত ৬ জনের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টায় দিন্দিগুল শহরের সিটি হাসপাতালে এই আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মীদের প্রায় ২ ঘন্টার অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। আগুন নেভানোর পর হাসপাতালের লিফট থেকে অচেতন অবস্থায় ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুসারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ অবস্থায় হাসপাতালের রোগীদের চিকিৎসার জন্য অন্যত্র সরানো হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। পুষ্পা 2 দেখতে গিয়ে নারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার তেলুগু অভিনেতা আল্লু অর্জুনকে 14 দিনের কারাবাস দিয়েছেন আদালত। ভারতীয় গণমাধ্যম নিউজ এক্সের প্রতিবেদনে বলা হচ্ছে, শুক্রবার হায়দ্রাবাদের চিক্কাদপল্লী থানার তদন্তকারী কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের জন্য জনপ্রিয় এই সুপারস্টারকে আটক করেন। হায়দ্রাবাদের ডেপুটি পুলিশ কমিশনার আকসান্স যাদব জানিয়েছেন, আপাতত ওই নারীর মৃত্যুর প্রাথমিক তদন্ত প্রতিবেদন হাতে এসেছে, তবে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। এর আগে ৪ ডিসেম্বর পুষ্পা 2 সিনেমার মুক্তি উপলক্ষে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে উপস্থিত হন তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন। দর্শকদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। এক পর্যায়ে পদদলিত হয়ে মারা যান ৩৯ বছর বয়সী এক নারী। এই ঘটনার পর বড় কোনো আয়োজনে জননিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে নানা মহলে। ফলে সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ নায়ক আল্লু অর্জুন ও তার নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে নিহতের পরিবার।
মামলায় উল্লেখ করা হয় পুষ্পা টুর প্রিমিয়ারে আল্লু অর্জুন আসতে যাচ্ছেন এমন কোনো তথ্যই ছিল না পুলিশের কাছে, যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করছেন তারা। টাইম ম্যাগাজিনের 2024 সালের পার্সন অব দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় টাইম ম্যাগাজিন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসাবে নির্বাচিত হলেন ট্রাম্প। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে সূত্রের বরাতে বিষয়টি আগেভাগে প্রচার শুরু করে বার্তা সংস্থা রয়টার্স। টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস এক বার্তায় জানান, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক উত্থান ও বিশ্ব রাজনীতিতে আমেরিকার গুরুত্ব তুলে ধরায় 2024 সালের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসাবে ট্রাম্পকে নির্বাচিত করা হয়েছে। তিনি আরও বলেন, ব্যক্তি হিসাবে ট্রাম্প ভালো বা খারাপ যেমনই আচরণ করুক না কেন, 2024 সালে গণমাধ্যমের খবরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন এই রিপাবলিকান নেতা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।